মেরো না বাবু, এই বুড়ো মানুষটার ওপর একটু দয়া করো। আমি তোমার বাবা। কমলেশ বাবু কাকুতি মিনতি করে বললেন, পিতা বলেই তো শুধু মারছি, অন্য কেউ হলে কবেই বিষ খাইয়ে দিত। পারুল রেগে গিয়ে পড়ল। কমলেশবাবু মাটিতে পড়ে গিয়ে হাত জোর করে বললেন, আমার ভুলটা কি? সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছিল। রান্নাঘরে খাবার খুঁজতে গিয়ে দেখলাম শুধু একটু তরকারি পড়ে আছে, তাই ওটা আমি বাসি রুটির সাথে খেয়ে ফেললাম। এই সময় নকুলও এসে গেল। সে তার বাবাকে চোখ রাঙিয়ে বলল, লজ্জা করে না চুরি করে খেতে? পারুল কান্নার অভিনয় করতে লাগলো। স্ত্রীকে কাঁদতে দেখে নকুলও বাবাকে মারতে শুরু করলো। কমলেশবাবু কাঁদতে কাঁদতে বললেন, আমি এই খাবার খেতে চাই না, আর আমি কিচ্ছু খাবো না, দয়া করে আমাকে মেরো না। পারুল বলল, বুড়ো, তোকে মেরেও কিছু হবে না। মার খেয়ে খেয়ে তোর চামড়া মোটা হয়ে গেছে, তাই যা খুশি করিস। তুই তো জানিস খুব বেশি হলে মার খাবি, তার বেশি তো কিছু হবে না। কি করলে এ শোধরাবে বলো তো পারুল? নকুল বলল, একে কাপড় জামা ছাড়া বাইরে উঠোনে রেখে আসি, আর খাবার দাবার একদম বন্ধ করে দাও, দেখবে কিভাবে ঠিক হয়। পারুল বলল, ঠিক বলেছ পারুল, এই ঠান্ডায় কাপড় ছাড়া থাকলেই শুধরে যাবে। নকুর জোর করে কমলেশবাবুর জামা খুলতে লাগলো। কমলেশবাবু বারবার মিনতি করতে লাগলেন, বাবা, এমন করিস না। তুই চাইলে আমাকে ক্ষুধার্ত রাখ, কিন্তু আমার জামা খুলিস না, আমি অসুস্থ হয়ে পড়ব। নিজেকে নিয়ে তো খুব চিন্তা, কখনো নিজের ছেলের কথা ভেবেছিস? নকুল রেগে গিয়ে বলল, না বাবু, আমি চুরি করিনি, আর আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই। আমি প্রতিদিন প্রার্থনা করি ঈশ্বর আমাকে তুলে নিন, কিন্তু ঈশ্বর আমার কথা শোনেন না। আর আমি অসুস্থও হতে চাই না, কারণ বিনা চিকিৎসায় খুব কষ্ট হবে। কমলেশবাবু বললেন, তুই কি বলতে চাইছিস? আমি তোর চিকিৎসা করি না? আর যদি করাই না, তো ভালোই করি। আমার কাছে অত ফালতু টাকা নেই, এই শাস্তিটাই তোর জন্য ভালো। এই বলে নকুল কমলেশবাবুর শার্ট খুলে নিল, তাকে ঠান্ডায় উঠোনে বসিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। বেচারা কমলেশবাবু বৃদ্ধ মানুষ, এমনিতেই ঠান্ডায় কাঁপছিলেন। তার উপর রাতের ঠান্ডা হাওয়া তার শরীরকে আরো ঠান্ডা করে দিচ্ছিল। তিনি একেবারে সংকুচিত হয়ে এক জায়গায় বসে পড়লেন। একবার উঠোনের কলা গাছের পাতা ছিঁড়ে নিজেকে ঢাকতে চেষ্টা করলেন, কিন্তু কোথা থেকেও উষ্ণতা পাচ্ছিলেন না। কাঁদতে কাঁদতে বলছিলেন, বাবু, আর আমি কখনো না বলে খাবো না। বৌমা চাইলেই আমাকে 1 সপ্তাহ ক্ষুধার্ত রাখো, কিন্তু এখন ভেতরে ঢুকতে দাও। ঠান্ডা বাতাস আর সহ্য হচ্ছে না, তোমরা একটু দয়া করো এই বুড়োর ওপর। কিন্তু কেউ তার কথা শুনল না, তাই তিনি বাধ্য হয়ে উঠোনের গেট খুলে রাস্তার দিকে দ্রুত দৌড়তে লাগলেন। কিন্তু এক বৃদ্ধ মানুষ কতটাই বা দ্রুত দৌড়াতে পারবেন? দৌড়তে দৌড়তে তিনি গাছের নিচে একটা ছেঁড়া শার্ট দেখতে পেলেন, যেটা ধুলোতে পড়েছিল। তিনি সেই ছেঁড়া শার্টটাই তুলে পড়লেন। শার্টটা এতটাই ছেঁড়া ছিল যে সেটা তার শরীরকে ঢাকা দিতেও পারল না। কিন্তু কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। নিজের অবস্থা দেখে সেখানেই বসে কাঁদতে লাগলেন। কি না করেছেন এই ছেলের জন্য! রাস্তায় পড়ে থাকা ধুলো থেকে তুলে তাকে আকাশে বসিয়েছিলেন। দুজন স্বামী স্ত্রী ছেলেকে নিজেদের মাথার মুকুট বানিয়েছিলেন। আজও সেই দিনগুলো মনে পড়ছে, যখন অফিস থেকে কাজ শেষে বাড়ি আসতেন, একটা ছেলে তার সামনে কাকুতি মিনতি করত। সেই দিনগুলো মনে করতে লাগলেন কমলেশবাবু। কখন কোথায় কার সাথে দেখা হয়ে যায় তা কেউ জানে না। প্রতিদিনের মতো কমলেশবাবু অফিস থেকে বাড়ির পথে রওনা হয়েছিলেন, কিন্তু তার পুরনো স্কুটারটা ট্রাফিক সিগন্যালের জ্যামে আটকে গেল। শীতের সময় তার উপর ভয়ানক কুয়াশা। তখন প্রায় বছর পাঁচের একটি ছেলে, গায়ে পুরনো পোশাক, কাঁধে ছেঁড়া চাদর, হাতে কিছু খাবার নিয়ে তার দিকে ছুটে এসে মিনতি করে বলতে লাগলো, কাকু, এই জিনিসটা নিন, আমার মা ক্ষুধার্ত,
এই জিনিসটা বিক্রি হলে আমি পড়াশোনা করতে পারবো। আমার বাবাও খুব অসুস্থ। সেই ভিড় জ্যামে কিছু শোনা যাচ্ছিল না। ছেলেটি আবার বলল, কাকু, আপনি এই জিনিসটা নিলে আমি ও আমার বাবা মা খেতে পারবো। ছেলেটির কথা শুনে তিনি তার কাছ থেকে জিনিসটা নিয়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু সারা রাত তিনি অস্থির থাকলেন যে এত ছোট একটা ছেলে শীতের রাতে পরিবারের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কেউ জিনিস কিনলে তবেই সে খেতে পাবে। সারা রাত সেই ছেলেটির কথা ভেবে ঘুম আসেনি কমলেশবাবুর। পরের দিন সকালে তিনি সেই ছেলেটিকে খুঁজতে একই জায়গায় গেলেন, কিন্তু তাকে আর দেখতে পাননি। কমলেশবাবু অফিসে চলে গেলেন। তারপর সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পথে সেই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রইলেন। 10 মিনিট পর আবার সেই ছেলেটি কিছু জিনিস নিয়ে গাড়ির দিকে ছুটে এসে বলতে লাগলো, এই জিনিসটা নিন কাকু। তিনি তার স্কুটার একপাশে রেখে সেই ছেলেটির সাথে দেখা করতে গেলেন। তিনি তাকে বললেন, আমি তোমার সব জিনিস কিনে নেব। তার কথা শুনে ছেলেটি হাসতে হাসতে বলল, সত্যি কাকু, আপনি আমার সব জিনিস কিনে নেবেন? তিনি তৎক্ষণাৎ বললেন, হ্যাঁ, আমি সব জিনিস কিনব। অনেক ধন্যবাদ কাকু, আজ আমার জিনিস তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আমি তাহলে বাড়ি গিয়ে পড়াশোনা করতে পারবো। ছেলেটি কমলেশবাবুকে জড়িয়ে ধরল। তোমার নাম কি? কমলেশবাবু জিজ্ঞেস করলেন। কাকু, আমার নাম ছোটু। তোমার মা বাবার সাথে দেখা করাবে? কোথায় তারা? তিনি সেই ছেলেটির সাথে সে যেখানে থাকতো সেখানে গেলেন। জায়গাটা রাস্তার ধারের একটি ফুটপাত লাইটের পাশে। সেখানে অনেক রিকশাওয়ালা থাকতো। তিনি দেখলেন মাটিতে একটি ছোট্ট চাদর বিছানা আছে, আর সেখানে 2-3টি বই পড়ে আছে। তিনি সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তোমার মা কোথায়? সে মাটির দিকে দেখিয়ে বলল, কাকু, এটাই আমার মা, আমি এর সাথেই ঘুমাই। এটা শুনে তার চোখে জল চলে এলো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কোথায়? তখন এক বৃদ্ধ রিকশাওয়ালার সাথে পরিচয় করিয়ে দিয়ে সে বলল, ইনি আমার বাবা। তার সাথে কথা বলে জানতে পারা গেল এই বাচ্চাটি সেই বৃদ্ধ রিকশাওয়ালারও না। সে একদিন এই ছেলেটিকে আরো 2-3টি বাচ্চার সাথে ভিক্ষা করতে দেখেছেন। এখন এই বাচ্চাটি এখানেই থাকে আর এই রোড লাইটের নিচে পড়াশোনা করে। বৃদ্ধ রিকশাওয়ালা বলল, দাদাবাবু, এই বাচ্চার জেদ যে সে বড় স্কুলে ভর্তি হবে, কিন্তু আমি তো গরিব, আমি কিভাবে তাকে ভর্তি করব? তাই সে দিনের বেলা জিনিস বিক্রি করে যে টাকাটা উপার্জন করে তা মাটির নিচে পুঁতে রাখে। এটা শুনে কমলেশবাবুর চোখে জল চলে এলো। তিনি সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন, বাবু, তুমি কি পড়তে চাও? সে খুব খুশি হয়ে বলল, হ্যাঁ কাকু। তাই তিনি সেই রিকশাওয়ালার সাথে কথা বলে তাকে তাদের বাড়িতে নিয়ে এলেন। কমলেশবাবুর স্ত্রী মালতী দেবী সেই ছেলেটিকে দেখে তিনি খুব খুশি হলেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। বাচ্চাটা বলল, আমি কাকুর সাথে সব কাজ করে দেব, শুধু আমাকে পড়তে দিন আন্টি। আমাকে পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, টাকা উপার্জন করতে হবে। যখন আমি টাকা উপার্জন করব, আমি আপনাদের সব উপকারের ঋণ শোধ করে দেব। এ কথা শুনে মালতী দেবীর চোখে জল চলে এলো। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই দিন থেকে বাচ্চাটি তাদের জীবনের অংশ হয়ে গেল। মালতী দেবী তাকে মায়ের চেয়েও বেশি ভালোবাসা দিতেন। তারা ছেলেটির নাম রাখলেন নকুল। নকুল পড়াশোনা করে সফলতা অর্জন করলো। সময় কেটে গেল। ধুমধাম করে নকুলের বিয়ে হলো পারুল নামের একটি মেয়ের সাথে। নকুল তার মা ও বাবাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, কিন্তু এই ব্যাপারটি তার স্ত্রী পারুলের ভালো লাগতো না। তারপর সে কি জাদু করলো কে জানে। ধীরে ধীরে নকুলের তার মা বাবার উপর থেকে মায়া উঠে গেল। এই দুঃখে মালতী দেবীর মৃত্যু হলো। পারুল এখন আরো বেশি অত্যাচার করতে শুরু করলো কমলেশ বাবুর ওপর। এসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। দরজায় হঠাৎ মৌমিতার গলার আওয়াজ, মা, গেট খুলুন, আমি এসে গেছি। তিনি সেই গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি উঠে বাড়ির পেছনের বাগানে চলে গেলেন। এটা দেখে মৌমিতা কিছুটা অবাক হলো, কিন্তু সে সেই বৃদ্ধের মুখ দেখতে পেল না। সে ভিতরে ঢুকে তার মা পারুলকে জিজ্ঞাসা করলো, মা,
বাইরে গেটের কাছে ওই বৃদ্ধ কে? তিনি আমাকে দেখে তাড়াতাড়ি চলে গেলেন। আমাদের বাড়ির পিছনে, সম্ভবত পিছনের বাগানে। ও আমাদের পাড়াতেই থাকেন। তার এই পৃথিবীতে কেউ নেই, তাই আমি প্রতিদিন তাকে রুটি খেতে দিই। তোমাকে দেখে উনি ঘাবড়ে গেছেন, তাই চলে গেছেন। পারুল বলল। হ্যাঁ মা, কিন্তু তিনি বাইরে নয়, আমাদের বাড়ির পিছনের বাগানে গেছেন, মৌমিতা বলল। মৌমিতার কথায় পারুল ঘাবড়ে গেল। সে কল্পনাও করেনি যে মৌমিতা এভাবে হঠাৎ করে বাড়ি আসবে। তাই সে তড়িঘড়ি বলল, আরে তুমি গেটে দাঁড়িয়েছিলে, তাই তিনি তাড়াহুড়োতে বাগানে চলে গেছেন। তুমি ভিতরে আসলে ঠিক চলে যাবেন। তুমি এইসব ছাড়ো। আসা মাত্রই পুলিশদের মতো প্রশ্ন করতে শুরু করেছো। ভ্রমণ থেকে ফিরেছো, তুমি এখন ক্লান্ত, যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। হ্যাঁ মা, যাচ্ছি। কিন্তু দাদু কোথায়? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। এ কথা বলে মৌমিতা দাদু দাদু বলে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর এক বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে মৌমিতা, তুমি এসে গেছো? দাদু? এ কথা বলে মৌমিতা দৌড়ে এসে তার দাদু কমলেশ বাবুকে জড়িয়ে ধরল। আপনাকে এতটা অসুস্থ দেখাচ্ছে দাদু। নিজের যত্ন মোটেও রাখছেন না। মা, আপনি কিছু বলছেন না? মৌমিতা বলল। ছাড়ো না বাবু, তুমি তো জানো তোমার দাদু কারোর কথা শোনেন না। কোনো দুর্বলতা নয়, খাবার খেতে তো 1 মিনিটও ভুলেন না। এবার তুমি বলো, তুমি জল খাবারে কি খাবে? পারুল বলল। মৌমিতা বলল, আমি তো দাদুর প্রিয় খাবারই খাবো। কেন দাদু, খাবেন তো মটরের ডাল? তোমার মনে আছে মৌমিতা? কমলেশ বাবুর চোখে জল চলে এলো। কিন্তু বাবু, ওনার তো মটর সহ্য হয় না। এর চেয়ে নিরামিষ খাওয়াই ভালো। এই বয়সে এটা স্বাভাবিক। তুমি তোমার প্রিয় খাবার খাও, পনিরের পরোটা। আমি তোমার বাবাকে দিয়ে পনির আনিয়েছি, পারুল বলল। মা, এই সব তো আমি প্রতিদিনই খাই। আজ আমার মটরের ডাল খেতে ইচ্ছা করছে। আর আমার সাথে দাদুও খাবেন। একদিন খেলে কিছু হবে না। তাছাড়া ডাক্তার তো আছে। দাদু চলুন তো আমার সাথে। আমার অনেক কথা বলার আছে এবং অনেক ছবি দেখাতে হবে, বলে মৌমিতা কমলেশ বাবুকে তার ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে পারুল খাবার বানিয়ে নিয়ে এলো, কিন্তু সে শুধুমাত্র একটি বাটি মৌমিতাকে দিল। আর দাদুর? জিজ্ঞাসা করলো মৌমিতা। তার খাবারটা আমি টেবিলে রেখেছি, কারণ এখানে হাতে নিয়ে এত গরম খাবার তিনি খেতে পারবেন না। বাবা, আপনি টেবিলে বসে খেয়ে নিন। আমি ততক্ষণ মৌমিতার সাথে একটু কথা বলি। এতদিন পরে আমার মেয়ে এসেছে, পারুল বলল। কমলেশবাবু চুপচাপ বাইরে চলে গেলেন। এটা দেখে মৌমিতা বলল, মা, কখনো কখনো আপনি একদম শিশুর মতো আচরণ করেন। দাদু এখানে বসে খেলে কি হতো? বাবু, তুমি এসে থেকে শুধুই দাদু দাদু করছো। মায়ের জন্য তো সময়ই নেই। আমি তো তোমার জন্য অপেক্ষা করেছি। আমারও তো অধিকার আছে তোমার সাথে একটু কথা বলার। পারুল বলল। আচ্ছা, ঠিক আছে মা। এই কথা বলে মৌমিতা পারুলের গলা জড়িয়ে ধরল। পরের দিন সকালে পারুল ঘুমিয়েছিল। মৌমিতা সকালে উঠে ব্রাশ করে বাইরে উঠোনে এলো। দেখলো কমলেশবাবু প্রচন্ড ঠান্ডায় কোনো শাল বা সোয়েটার না পরে উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন। মৌমিতা পেছন থেকে তাকে ডেকে বলল। তিনি সাথে সাথে গেট খুলে পালিয়ে গেলেন। মৌমিতা তার আচরণে অবাক হয়ে ভেতরে গিয়ে তার মাকে জাগালো। কি হয়েছে মৌমিতা? তুমি এত সকালে কেন উঠেছ? শরীর ঠিক আছে তো? পারুল বলল। হ্যাঁ, আমার শরীর ঠিক আছে মা, কিন্তু তুমি একটা কথা বলো, ওই বৃদ্ধ লোকটা আজ সকালে আমাদের উঠোনে ঝাড়ু দিচ্ছিল, তাও আবার কোনো শাল বা সোয়েটার ছাড়াই। তুমি কি তাকে রুটির বদলে এই কাজ করতে বলো? মৌমিতা বলল। না না, সে নিজেই করে। তাদের সারাদিন সেরকম কোনো কাজ নেই এবং তারা খুবই আত্মসম্মানী। তারা কারো দয়া নিতে পছন্দ করে না। বলে যে যদি আমি তাদের রুটির বদলে কোনো কাজ না দিই, তবে সেটা তাদের কাছে ভিক্ষার মতো হবে। এই জন্য তারা জোর করে এসব কাজ করে। তুমি কি তাকে ডেকেছিলে? তারপর সে কোথায় গেল? পারুল বলল। কিন্তু সে তো যখনই আমাকে দেখে পালিয়ে যায়।
আমি তাকে ডাক দিয়েছিলাম, কিন্তু সে সোজা গেট খুলে পালিয়ে গেল। মৌমিতা বলল, বাবা, তুমি এসব ছেড়ে দাও। তুমি যেদিন থেকে এসেছো শুধু তার নিয়ে জিজ্ঞাসা করছো। আমি বলেছি তো, তারা খুব আত্মসম্মানী হয়। হতে পারে তোমার সামনে কাজ করতে লজ্জা পাচ্ছে, তুমি তাদেরকে নিজের মতো থাকতে দাও এবং কাল থেকে এই ঠান্ডায় সকালে ওঠার কোনো প্রয়োজন নেই। পারুল বলল, ঠিক আছে মা, তাকে আমি আর কিছুই জিজ্ঞাসা করব না। কিন্তু মা, তুমি তাকে একটা সোয়েটার এবং চপ্পল দিতে পারতে তো, এত ঠান্ডা। আর তারা এতই আত্মসম্মানী হয় যে নিজেরা চাইবে না। মৌমিতা বলল, আমি দিয়েছিলাম, কিন্তু সে পড়ে না, বলে যে কাজ করলে গরম লাগে। পারুল বলল, ঠিক আছে, দাদু কোথায়? মৌমিতা জিজ্ঞেস করলো। তিনি তো সকালে হাঁটতে যান। পারুল বলল, তাহলে কাল থেকে আমিও তার সাথে যাব। মৌমিতা বলল। পরের দিন যখন মৌমিতা সকালে তাড়াতাড়ি উঠে কমলেশ বাবুর ঘরে যায়, তখন দেখে তিনি ঘুমিয়ে আছেন। যখন সে তাকে জাগাতে গেল, দেখলো কমলেশ বাবুর প্রচন্ড জ্বর। মৌমিতা তাকে জাগিয়ে বলল, দাদু, তোমার তো প্রচন্ড জ্বর। কমলেশ বাবু উঠে বসে বললেন, আরে মিতু, তুমি উঠে গেছো? কটা বাজছে? এখন তো 6টা বাজে দাদু। মৌমিতা বলল, 6টা? হে ভগবান, এত দেরি হয়ে গেছে? কমলেশ বাবু বললেন, চুপচাপ শুয়ে থাকো দাদু, কিছুক্ষণ পর আমরা ডাক্তারের কাছে যাব। ততক্ষণ আমি তোমাকে ঠান্ডা জলপট্টি দিয়ে দিচ্ছি। মৌমিতা বলল, না না, এই জ্বর এমনিই সেরে যাবে, আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই। এত দেরি হয়ে গেছে, এখন কিভাবে উঠোনে? এই কথা বলে কমলেশবাবু হঠাৎ চুপ করে গেলেন। কি উঠোনে? আর তুমি কত শক্তিমান যে এত জ্বরে তোমার ডাক্তার বা ঔষধের কোনো প্রয়োজন নেই? তুমি চুপচাপ শুয়ে থাকো। এই কথা বলে মৌমিতা জলপট্টি এনে কমলেশবাবুর মাথায় দিতে লাগলো। কমলেশবাবু ঘুমিয়ে পড়লেন। মৌমিতা তার চুলে আঙ্গুল বুলাতে বুলাতে দেখলো কমলেশবাবুর মাথায় অনেকগুলো সেলাইয়ের দাগ আছে। সে অবাক হয়ে গেল। হঠাৎ কমলেশবাবু জেগে উঠলেন। মৌমিতা তাকে সেলাইয়ের দাগের ব্যাপারে জিজ্ঞেস করতেই তিনি হঠাৎ যেন চমকে উঠে বসলেন এবং বললেন, মিতু, তুমি এখন যাও, আমার জ্বর নেমে গেছে। আর হ্যাঁ, আমার জ্বর হয়েছে এ ব্যাপারে কাউকে কিছু বলবে না। কিন্তু দাদু, তুমি কোথায় যাচ্ছ এই অবস্থায়? চুপচাপ এই ঘরে শুয়ে থাকো, না হলে আমি এখান থেকে কোথাও যাব না। আর জ্বর হয়েছে, এটা লুকোনোর কি আছে? মৌমিতা বলল। কমলেশবাবু বললেন, আমাকে একটু বিশ্রাম নিতে দাও, যাও এখান থেকে। মৌমিতা তার দাদুর এই আচরণের কারণ বুঝতে পারল না, সেখান থেকে চলে গেল। মৌমিতা তার ঘরে বসে ফোন দেখতে লাগলো। কিছুক্ষণ পরে যখন পারুল উঠল, মৌমিতা তাকে বলল, মা, তুমি এত সকালে উঠেছ? পারুল বলল, হ্যাঁ। তাহলে রান্নাঘরে কে বাসন মাজছে? বেশ কিছুক্ষণ থেকে বাসন মাজার শব্দ আসছিল, আমি ভাবলাম তুমি হয়তো। মৌমিতা বলল। মৌমিতা রান্নাঘরে গেল এবং দেখলো সব বাসন মেজে রাখা আছে, কিন্তু সেখানে কেউ নেই। পেছন থেকে পারুল এসে বলল, বাবু, সব বাসন তো আমি রাতেই মেজে নিয়েছি, তুই কোথা থেকে শব্দ পেলি? মৌমিতা বলল, ঠিক আছে মা, বাদ দাও। তুমি কি জানো, দাদুর প্রচন্ড জ্বর, কিন্তু তিনি ডাক্তারের কাছে যেতে চাইছেন না। তুই অকারণে চিন্তিত হচ্ছিস, তোর দাদু এমনি। যদি তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাস, তাহলে তিনি বাচ্চাদের মতো নাটক করবেন, না ওষুধ খাবেন, না কারো কথা শুনবেন। নকুল বলল, কিন্তু আমরা তো তাকে এভাবে ফেলে রাখতে পারি না। অপেক্ষা করো, আমি আসছি। এই কথা বলে মৌমিতা কমলেশ বাবুকে ভেতরের ঘর থেকে নিয়ে এলো এবং তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। নকুলও তাদের সঙ্গে গেল। বাড়ি ফিরে এসে মৌমিতা কমলেশ বাবুকে বলল, কাল থেকে তুমি সকালবেলা হাঁটতে যাবে না, তুমি তোমার ঘর থেকেও বের হবে না। তোমার সব প্রয়োজনের খেয়াল আমি রাখবো, বাধা দিও না, নয়তো মনে আছে তো আমার শপথ? তুমি তাকে এমন কি শপথ দিয়েছো বাবু যে তিনি তোমার সব কথা মেনে নিচ্ছেন? পারুল জিজ্ঞাসা করল। যদি তিনি আমার দাদু হন, তাহলে আমিও তার নাতনি। আমি তাকে বলেছি, যদি তিনি আমার কথা না শোনেন, তাহলে আমি এখান থেকে চলে যাব। তুমি জানো, এই কথা শুনে তিনি এতটা ভয় পাবেন আমি সত্যি কখনো ভাবিনি। মৌমিতা বলল।
পরের দিন মৌমিতা রোজকারের সময় থেকে অনেক আগেই উঠে গেছিল। তার খুব জল তেষ্টা পেয়েছিল। জল নিতে গিয়ে সে ভাবলো একটু দাদুকে দেখে নি কেমন আছেন। জল নেওয়ার আগেই সে কমলেশ বাবুর ঘরে গেল, কিন্তু সেখানে তাকে না দেখতে পেয়ে অবাক হলো। তখনই রান্নাঘর থেকে কিছু শব্দ পেয়ে সে দৌড়ে রান্নাঘরে গেল। দেখলো তার দাদু রাতের এঁঠো বাসন মাজছেন। সে চুপচাপ সেখানে লুকিয়ে গেল এবং কমলেশবাবু কি করছেন তা দেখতে লাগলো। বাসন মাজার পরে তিনি উঠোনে ঝাড়ু দিতে গেলেন। তিনি ঠিক সেই বৃদ্ধের মতোই ঝাড়ু দিচ্ছিলেন। তখন মৌমিতার কিছুই বুঝতে বাকি রইল না যে কেন বৃদ্ধ তাকে দেখে সব সময় পালিয়ে যায়। মৌমিতা চুপচাপ গিয়ে তার দাদুর সামনে দাঁড়িয়ে গেল। তাকে দেখে কমলেশবাবু ভীষণ ভয় পেয়ে গেলেন। তার হাত থেকে ঝাড়ু পড়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে হাত জোর করে বললেন, মৌমিতা, তুমি আমাকে কাজ করতে দেখে ফেলেছ। দয়া করে এই কথাটা তোমার মা বাবাকে বলো না। কিন্তু দাদু, এখন তো ভোর 3টে বাজছে, আর আপনার শরীরও ভালো নেই। এই ঠান্ডায় এরকম সময়ে কাজ করার মানেটা কি? মৌমিতা বলল, আমি নিজেও ঠিক জানি না মা। আমি এখন শুধু মৃত্যুর জন্য প্রার্থনা করি। কমলেশবাবু বললেন, মানে? মা বাবা আপনার সাথে এমন ব্যবহার করেন? মৌমিতা বলল, চুপ করো মৌমিতা, নয়তো আমার জন্য আরো সমস্যা তৈরি হবে। তুমি তোমার ঘরে যাও এবং ঘুমিয়ে পড়ো, কাউকে কিছু বলো না। কমলেশবাবু বললেন, দাদু, আপনি যদি চান আমি কাউকে কিছু না বলি, তাহলে আপনি আমার সাথে ঘরে চলুন আর আমাকে পুরো ঘটনাটা বলুন। আপনি কিভাবে ভাবতে পারলেন আপনাকে এই অবস্থায় দেখে আমি আরামে ঘুমোতে পারবো? মৌমিতা বলল। কমলেশবাবু মৌমিতার ঘরে গেলেন। মৌমিতা বলল, মা বাবার উঠতে অনেক দেরি, আপনি আমাকে সব বলুন। কমলেশবাবু বলতে শুরু করলেন, তোমার দিদা যতদিন বেঁচে ছিলেন আমার সব কাজ করতেন, কিন্তু তার মৃত্যুর পর আমি ভীষণ ভেঙে পড়লাম। আমার মনের অবস্থা ঠিক না থাকায় আমি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়লাম। এখান থেকেই আমার খারাপ দিন শুরু হলো। নকুল এবং পারুল আমার প্রতি অসম্মান দেখাতে লাগলো। পুরো বাড়ির কাজ আমাকে দিয়ে করাতো, পরিবর্তে শুকনো রুটি খেতে দিত আর মারধর করত। প্রথম প্রথম আমার কাজ করতে অনেক সময় লাগতো, তাই পারুল আমাকে কাজ শেষ না হওয়া পর্যন্ত খাবারও খেতে দিত না। একদিন দুপুর পর্যন্ত পারুল আমাকে খেতে দিল না। আমি তাকে বললাম, বৌমা খেতে দাও। সে বলল, গতকাল তুমি কাজ শেষ করনি, আজ খাবার পাবে না। তারপর নকুল চায়ের কাপ দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিল। মাথা থেকে রক্ত বের হতে লাগলো। তারা ভয় পেয়ে আমাকে হাসপাতালে নিয়ে গেল। এরকম ঘটনা প্রায়শই ঘটতে লাগলো। বিভিন্ন জিনিস দিয়ে আমাকে মারতে লাগলো, কিন্তু এত মার খেয়েও এখনো বেঁচে আছি। জানি না কোন পাপের ফল ভোগ করছি। আপনি কেন এত কিছু সহ্য করছেন? এটা তো আপনার বাড়ি। আপনি চাইলেই তাদের বের করে দিয়ে বাড়ির বাকিটা ভাড়া দিয়ে দিতে পারেন। মৌমিতা বলল, মিতু, এই বাড়ি আমার নামেই ছিল, কিন্তু তোমার বাবা প্রতারণা করে আমাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেয়। এখন আমি কিভাবে আদালতে যাব? তাই অসহায়ভাবে সব সহ্য করছি। কি জানি আমার জীবনের আর কতদিন বাকি? কমলেশবাবু বললেন, দাদু, আপনার জীবনের যতদিনই বাকি থাকুক সেই দিনগুলো ভালোভাবে কাটানোর অধিকার সবারই আছে। আপনি এখন থেকে আমার নির্দেশ মেনে চলবেন। চুপচাপ আমার ঘরে গিয়ে কম্বল ঢাকা দিয়ে ঘুমান। যতক্ষণ না বলি আমার ঘর থেকে বেরোবেন না। মৌমিতা বলল, কিন্তু মা, ঝাড়ু করতে এখনো বাকি আছে, কাপড়ও ধোয়া হয়নি, কাজ শেষ হয়নি। যদি বৌমা দেখে ফেলে তাহলে? কমলেশবাবু বললেন, আমি যা বলেছি আপনি তাই করুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। মৌমিতা বলল। এরপর পারুল উঠে দেখে শুধু বাসন ধোয়া হয়েছে, কাপড় ধোয়া এবং ঝাড়ু দেওয়া হয়নি। সে তাড়াতাড়ি কমলেশবাবুর ঘরে যায়, যেখানে মৌমিতা কম্বল ঢাকা দিয়ে শুয়েছিল। পারুল রাগে তার উপর ঠান্ডা জল ঢেলে বলল, বলেছিলাম না 3টে বাজতেই উঠে সব কাজ শেষ করতে? এখনো শুয়ে আছিস? আচ্ছা, জ্বর ছিল না তোর? এখনই তোর ছেলে তোর জ্বরকে ব্যথায় পরিণত করবে। পারুল যখন কম্বল টেনে সরালো সে চমকে উঠল।
তখন মৌমিতা পারুলকে বলল, কি হলো মা? বাবাকে ডেকে আনুন, আমিও দেখি দাদুর জ্বর কিভাবে ব্যথায় পরিণত হয়। পেছন থেকে নকুল বলল, কি পারুল, বুড়ো আবার কি বলছে? এত চেঁচামেচি কেন? বাবা যাকে আপনি খুঁজছেন তিনি এখানে নেই। এতদিন আপনারা দাদুর উপর অত্যাচার করেছেন, এবার তিনি আমার সাথে থাকবেন। আর এখন থেকে আপনাদের কোনো মেয়ে নেই। আমাকে কল করারও চেষ্টা করবেন না। বাবা, আপনার হাত একবারও কাঁপেনি নিজের বাবার মাথা ফাটানোর আগে? আমি সব কিছু জেনে গেছি এবং এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার দাদুকে আমার সাথে নিয়ে যাব। আপনারা এই বাড়িতে একা থাকবেন। পুলিশ এসে মৌমিতার কথা শুনে বলল, এখন বিচার হবে। এই বৃদ্ধ মানুষটি আর একা নয়, আপনারা থানায় চলুন আমাদের সাথে। পুলিশ নকুল এবং পারুলকে থানাতে নিয়ে গেল। মৌমিতা তার দাদুকে জড়িয়ে ধরল। সে তার মা বাবার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিল। তাদের 2 বছরের কারাদণ্ড হলো। এরপর মৌমিতা তার দাদুকে শহরে নিয়ে গিয়ে সমস্ত সুখ দেওয়ার চেষ্টা করলো। বন্ধুরা, আশা করছি আজকের সত্য ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের দিন আরও একটি আকর্ষণীয় সত্য ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।